হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কিছু তেতো সত্যি কথা বলবো, যেগুলো শুনতে লোকের খুব খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা সবসময় তেতোই হয়, তাই জন্য শুনতে তো হবেই, সত্যিটা সত্যিই থাকে। তো দেখুন, যুগের সাথে সাথে যে লোক নিজেকে পরিবর্তন করবে না, তার যতই ট্যালেন্ট থাকুক, সে যতই স্কিলফুল হোক, যতই তার ফ্যান ফলোয়িং হোক, সে কিন্তু ধীরে ধীরে ফেড আউট হয়ে যাবে। রাজেশ খান্না ইন্ডিয়াতে প্রথম সুপারস্টার, এরকম ট্যাগ পেয়েছে, বিশাল ফ্যান ফলোয়িং, কেন হারিয়ে গেল? কেন ওই স্টারডামটা ধরে রাখতে পারলো না? তার কারণ হচ্ছে যে যুগে যেরকম সেরকম আপনাকে চেঞ্জ করতে হবে। 70s একটা এমন সময় ছিল যখন মাল্টি স্টারার ওয়ার্ক করছিল, দ্যাট ওয়াজ দ্য ট্রেন্ড। কিন্তু রাজেশ খান্না তখনও সোলো হিরো ফিল্ম করে গেছে, অ্যাকশন ঢুকে যাচ্ছিল। ধর্মেন্দ্র থেকে শুরু করে ইভেন ঋষি কাপুর অব্দি, যে এতটা চকলেট বয় ইমেজ, বা শশী কাপুর যাদেরকে একেবারেই মানে সফট দেখতে, তারা অব্দি অ্যাকশন ফিল্মে মুভ করেছে। তো এটা একটা যুগ ছিল, যুগের আর কি ডিমান্ড ছিল যে অ্যাংরি ইয়াং ম্যান, আপনাকে অ্যাকশন করতে হবে, আপনাকে মাল্টি স্টারার করতে হবে। অমিতাভ বচ্চন কত মাল্টি স্টারার ছবি করেছে, রাজেশ খান্না করলো না মাল্টি স্টারার ছবি, করলো না অ্যাকশন, কি হলো আলটিমেটলি? আপনাকে ইভলভ করে যেতে হবে। যারা ইভলভ করতে পারে না তারা কিন্তু টিকতে পারে না, তারা নায়কের জায়গাটা কিন্তু ধরে রাখতে পারে না। এটা আমরা বাংলা ইন্ডাস্ট্রিতেও হতে দেখেছি। আমাদের এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রতি 10 বছর অন্তর অন্তর নিজেকে পুরো চেঞ্জ করে নিয়ে আসেন। এই জিনিসটা উনি করতে পেরেছেন, তাই জন্য আজকেও কিন্তু টিকে আছেন, বক্স অফিসে হিট দিতে পারছেন। যারা করতে পারেনি তার সমসাময়িক নায়করা, তারা আজকে দেখুন তাদের কি অবস্থা হয়েছে। জিতের আজকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে ছবিটা, যে রায়ান রাফির সাথে সে ছবি করছে। কালকে আমি এই আপডেটটা দিয়েছিলাম, এই আপডেটটা লাস্ট কদিন ধরেই ঘোরাফেরা করছিল। তো এবার কথা যেটা, এটা ইন্ডো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, ছবি হতেই পারে, যে কোনো ডিরেক্টর বানাতেই পারে, বাট এই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সুইসাইড প্রজেক্ট হচ্ছে। কেন, সেটাই আমরা এটার মধ্যে এক্সপ্লেন করবার চেষ্টা করবো, অ্যানালিসিস করবার চেষ্টা করবো। দেখুন, সবচেয়ে প্রথম কথাই হচ্ছে ডিরেক্টর নিয়ে প্রবলেম মেনলি। রায়ান রাফি, আমি বলছি না খারাপ ডিরেক্টর, হি ইজ এ গুড ডিরেক্টর, কিন্তু তার একটা সার্টেন জোন আছে, তার মধ্যেই সে ভালো ছবি বানাতে পারে। এবং সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে বাংলা ছবি বানানোর মতো ডিরেক্টর নয়। জিতকে তো হিটটা দিতে হবে এই টেরিটরির মধ্যে। প্রথম কথা, আমি যদি বাংলাদেশে বিজনেস অ্যাসপেক্টটা কি হতে চলেছে সেটার ব্যাপারে আমি পরে আসছি, সেটা নিয়ে পরে আলোচনা করছি। আগে আমি বলিনি রায়ান রাফি কেন ওয়েস্ট বেঙ্গলের জন্য সুটেড নয়, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখুন, সবচেয়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই দুই বাংলার মধ্যে অনেক কিছু সিমিলারিটি আছে। যেরকম সিমিলারিটিও আছে, সেরকম ডিফারেন্সেসও আছে, কালচারাল কিছু ডিফারেন্সেস আছে। এবং এই ডিফারেন্সটা কিন্তু কিছু কিছু জায়গায় প্রচন্ড বেশি, এবং সেইটা কিন্তু ডেপিকশনটা মানে সিনেমার মধ্যে এক্স্যাক্ট রাইট ফিট যদি না হয় তাহলে গন্ডগোল আছে। কারণ এখন ওই যুগ চলে গেছে যে আপনার কমার্শিয়াল ছবি মানেই হচ্ছে এই সার্টেন এলিমেন্ট আপনি রেখে দিলেন তাহলেই ছবিটা চলে যাবে, সেই যুগ চলে গেছে। মানে সেরকম আগেও জিতের ছবি হচ্ছে, এখানেও ওয়ার্ক করেছে, বাংলাদেশে ওয়ার্ক করছে, ওই জিনিস কিন্তু এখন আর হবে না। আপনাকে কালচারালি রুটেড ছবি বানাতে হবে, ঠিক আছে? এবার রায়ান রাফি কোন জোনের মধ্যে ভালো অপারেট করে, যে রিয়েল কোনো ইনসিডেন্ট থেকে সে ইন্সপিরেশন নেয় এবং তার পরবর্তীতে সেটাকে খুব র ভাবে, খুব গ্রিটি ভাবে সে প্রেজেন্ট করে। সেটা তার সবচেয়ে বেস্ট ছবি হচ্ছে সুড়ঙ্গ। তাতে আপনারা দেখুন এটা রিয়েল ইনসিডেন্টের থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে এবং খুব রুটেড ভাবে, খুব বাংলাদেশের ট্রু টু ইটস কালচার ভাবে প্রেজেন্টেশন করা আছে। আর আরেকটা যে ছবি শারিফুল রাজকে নিয়ে সে করেছিল পরাণ বলে, সেটাও দেখবেন খুব রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে খুব রুটেড ভাবে গল্পটা বলা হয়েছে। এবার ওই যে জোনটা, ওটাতে কিন্তু একটা সুপারস্টারকে নিয়ে ছবি করা যাবে না। ওখানে কি একটা উঠতি রাইজিং স্টার, ভালো অভিনেতা, তাকে নিয়ে, ধরুন আজকে যদি একটা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে যদি রায়ান রাফি ছবি করে ওই জোনের মধ্যে একদম খুব র অ্যান্ড রিয়েল, তাহলে হয়তো হতে পারে। কিন্তু যখনই সে জিতকে নিয়ে একটা ছবি করবে, তখন কিন্তু সে ওই জোনটার মধ্যে, যে লুঙ্গি পরা হিরো একদম রুটেড, সেই ব্যাপারটা সেই জোনটার মধ্যে অপারেট করতে পারবে না। এবার তার বাইরে কি রইলো, এই যে তুফান যে জনরার মধ্যে পড়ছে, যে মাসালা ছবি, লার্জার দ্যান লাইফ ছবি, সেই জোনটার মধ্যে তাকে অপারেট করতে হবে, যেটা সে শাকিব খানকে নিয়ে বানিয়েছে এবং যে ছবিটা অ্যাকচুয়ালি দেখেই জিত এই ছবিটা হ্যাঁ বলেছে। এবার আমির খানের একটা কোট আছে, যে আমরা সবসময়, মানে বেশিরভাগ হিরোরা তারা কি করে, ডিরেক্টরের লাস্ট ছবিটাই করে। মানে ডিরেক্টরের লাস্ট ছবিটা, তার বলার বক্তব্যটা এটাই ছিল যে লাস্ট ছবিটা তার সাকসেস হয়েছে না ফেলিয়ার হয়েছে, সেটার ভিত্তিতে জাজমেন্ট দেয় আর কি, যে পরে ছবিটা করবো কি করবো না, ঠিক আছে? এবং যখন ছবিটা হয় তখনও সে ওই প্রিভিয়াস ছবির সাকসেসের উপরেই মানে ভিত্তি করে আর কি হ্যাঁ না বলতে থাকে, মানে ডিরেক্টরের সব কথা মেনে নেয় আর কি। কিন্তু তোমাকে দেখতে হবে যে লাস্ট ছবি ধরুন বিশাল বড় ব্লকবাস্টার দিল, এই ছবিটা সে খারাপ বানাতে পারে যদি স্ক্রিপ্ট খারাপ হয়, আর যদি লাস্ট ছবিটা খারাপও বানিয়ে থাকে, এই ছবিটা ভালো বানাতে পারে, হয়তো সে চেষ্টা করেছে। তো আমির খান বলে যে আমরা লাস্ট প্রিভিয়াস সাকসেসে এতটা বেশি ইনভলভ হয়ে যাই যে আমরা তখন প্রেজেন্টে কি হচ্ছে ওই ছবিটাতে সেটাতে মনই দিই না। তো এই জিনিসটা আমির খানের মতো এতটা ভিশনারি একজন সুপারস্টার সে বলেছে, এবং এই কথাটা এই ছবিটার, এই ব্যাপারটার, এই প্রজেক্টের ক্ষেত্রে পুরোপুরি অ্যাপ্লিকেবল। জিত এই যে হ্যাঁ বলেছে, তুফানের নাম্বারস দেখে হ্যাঁ বলেছে। তুফান ছবিটা বাংলাদেশে হোয়াট এভার যাই বক্স অফিস করুক, ওই ছবিটা খুব বাজে ছবি হয়েছে, ঠিক আছে? কপি করা ছবি, বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন ছবি থেকে একদম নিয়ে, এবং ওই বাংলাদেশে ওইসব যুক্তি চলবে যে হ্যাঁ আমি ওরকম প্রশান্ত নীলের থেকে কপি করতে চেয়েছিলাম, আমি সন্দীপ রেড্ডি বাংলার থেকে কপি করতে চেয়েছিলাম, আমি পুষ্পার থেকে কপি করতে চেয়েছিলাম। এইসব বাহানা কিন্তু এইবার বাংলায় চলবে না, কারণ এটা ইন্ডিয়া। এখানে কিন্তু সব রকম ছবি লোকে দেখছে, এক্সপোজার আছে, তাই জন্য তুফান চলেছে, এখানে চলেনি তো,
এটা তো আমরা তখন যে ভিডিও বানিয়েছিলাম, আমি এটা নিয়ে আর ইলাবোরেট ভাবে বলতে চাই না, অনেকে অফেন্ড হয়ে যাবে, কিন্তু কথাটা হচ্ছে এটা ফ্যাক্ট। এবার এই যে জোনটা, এটা কিন্তু রায়ান রফি জোন না তুফান দেখে বোঝা গেছে, সেটা ফোর্সফুলি সে বানাতে গেছে, ঠিক আছে, ফোর্সফুলি 10টা সাকসেসফুল ছবি দেখে বানিয়েছে এবং সেইটা ওইখানে চলে গেছে, কিন্তু ওটা বাইরে কোথাও ওয়ার্ক করবে না, ইন্ডিয়ার মধ্যে তো স্পেশালি করবে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্পেশালি করবে না, এবং সেই জিনিসটাই আবার সে করতে যাচ্ছে। সে ওই জোনের ডিরেক্টরই নয়, তাহলে তার সাথে ওই ধরনের কাজ হচ্ছে কেন? একটা ডিরেক্টর অন্য জায়গায় গিয়ে অন্য জোনে গিয়ে ডেফিনেটলি কাজ করতেই পারে, মানে ধরুন আমি বলছি যে গৌতম ঘোষ বাংলাদেশে কি ছবি বানিয়েছেন, ওখানে হিট দিয়েছেন, আবার গৌতম ঘোষ তেলেগুতে ছবি বানিয়েছেন, উনি হিট দিয়েছেন, কিন্তু গৌতম ঘোষের পাসটা কি? গৌতম ঘোষ হচ্ছেন একটা ডকুমেন্টারি বেসড ফিল্ম মেকার। তিনি দেখবেন খুব এক একটা ছবির মাঝখানে 2-3 বছরের গ্যাপ আছে, তো তিনি সেই জায়গাটা যাচ্ছেন, কালচারটাকে স্টাডি করছেন, ধীরে ধীরে সেটাকে এমবাইব করছেন, পড়াশোনা করছেন সেটা নিয়ে, সেইভাবে তিনি একটা ছবি বানাচ্ছেন। তখন তার ছবির মধ্যে তিনি যে তেলেগু ছবিটা বানিয়েছেন তার মধ্যে তেলেগু ওখানকার নেটিভ লোকেদের রিপ্রেজেন্টেশন আছে। বাংলাদেশে গিয়ে যখন তিনি পদ্মা নদীর মাঝে বানাচ্ছেন, সেখানে ওখানকার লোকের একদম প্রপার রিপ্রেজেন্টেশন আছে, কারণ উনি একদম পড়াশোনা করে প্রপারলি, উনি যেহেতু ডকুমেন্টারি ফিল্ম মেকার, উনি ওখানকার লাইফটাকে ভালো করে স্টাডি করেছেন। রায়ান রফি একজন কমার্শিয়াল মেইন স্ট্রিম ফিল্ম মেকার, এবং যে যতটা উইন্ডোর মধ্যে ওই ছবিটা হবে, এই যে ছবিটা হতে চলেছে, সেটা কখনোই তাকে পারমিটও করবে না যে সে এপার বাংলায় এসে এখানকার কালচারটা স্টাডি করে সেটাকে এমবাইব করে নিজের ছবির মধ্যে প্রেজেন্ট করুক, এটা প্র্যাকটিক্যালি পসিবলই নয়। তো সেটা গেল একটা দিক। এবার তাই জন্য কি ডিফারেন্স হবে, আমি আপনাদেরকে ছোট এক্সাম্পল দিচ্ছি, যেহেতু রিসেন্ট ঘটনা তাই জন্য বলছি কানেক্ট করে। ধরুন আমাদের এপার বাংলায় কিন্তু মহিলারা প্রচন্ড স্ট্রং, তাদের কিন্তু একটা ভয়েস আছে। আমি বলছি না যে একেবারে ক্রাইম ফ্রি সোসাইটি আমাদের এখানে মহিলাদের উপর ক্রাইম হয়, ডেফিনেটলি হয়, সেরকম কিছু খারাপ লোকও আছে, কিন্তু মহিলাদের উপর ক্রাইম হলে সরব হওয়ার লোকও কিন্তু আছে, সেটা কিন্তু আমাদের এপার বাংলার লোকেরা করে দেখিয়েছে, আমাদের রাজ্যের লোকেরা করে দেখিয়েছে, কি লেভেলে তারা প্রোটেস্ট করেছে, মহিলারা স্পেশালি রাস্তায় নেমে গেছে, তারা কি ধরনের নিজের আওয়াজ তুলে দেখিয়েছে। এবং আমাদের এই যে মহিলারা এডুকেটেড হয় বেশি, লেট ম্যারেজ করে, ঠিক আছে, তারা নিজেদের কেরিয়ারে সাকসেসফুল হয়, অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট উমেন, অনেক বেশি ভয়েসেস আছে, এরকম মহিলা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। বেঙ্গলি কালচার মানে আমাদের এপার বাংলা কালচারটা এটা। এবার এইটা বহুদিন ধরে কিন্তু সিনেমার মধ্যেও রিফ্লেক্ট করছে। আপনি মহানগর দেখবেন, কবেকার ছবি, সত্যজিৎ রায়ের ছবি, সেখানে কিন্তু একটা এম্পাওয়ার্ড মহিলার গল্প বলা হচ্ছে। এবং ইভেন যদি কমার্শিয়াল ছবিও দেখেন, অঞ্জন চৌধুরী যখন বানাচ্ছে এই ছোট বউ, সেখানেও কিন্তু একজন এম্পাওয়ার্ড মহিলা, মানে বাড়িতে যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে। চিরকাল কিন্তু আমাদের এখানে মূলধারা হোক আর আর্ট হাউস হোক, সবের মধ্যেই মহিলাদের রিপ্রেজেন্টেশন কিন্তু স্ট্রং হয়েছে। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রায়ান রফির ছবিতে কি হয়, প্রেজেন্টেশনটা কি হয় মহিলাদের, আপনি দেখুন, তার একটা ট্রোপ আছে, সে কন্টিনিউসলি সে ব্যবহার করে। আমাদের এখানে ইন্ডিয়াতে যেরকম লাভ রঞ্জন করে, সে বম্বে দিল্লি বেস্ট করে, ওখানেও কালচার এরকম, তাই জন্য করে সে। সেটা হচ্ছে যে মহিলাদেরকে খল চরিত্র হিসেবে দেখানো। সেটা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি, ওই যে ছবিটা এলো সুড়ঙ্গর মধ্যে দেখতে পেয়েছি ফিমেল অ্যান্টাগোনাইজেশন, আমরা দেখতে পেয়েছি হচ্ছে শরীফুল রাজের যে ছবিটা ছিল পরান, তার মধ্যেও দেখতে পেয়েছি। তুফান ছবিটার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। এখানে তো ফিমেল ক্যারেক্টারদের কিরকম রিপ্রেজেন্টেশন আপনারা নিজেরাই জানেন, তো এটা কিছু বলার নেই আর কি আলাদা করে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই যে একটা ছোট আমি এলিমেন্ট দিলাম, এটা হচ্ছে রায়ান রফির একটা বিশাল ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট। এবার সেইটাই এখানে ওয়ার্ক করবে না, কারণ এখানকার কালচারের সাথে যাচ্ছে না। এরকম হাজারটা জিনিস আছে, কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু প্রচুর জিনিস আছে, মানে সেটা কথাবার্তা, কিভাবে লোকে বিহেভ করছে, সবকিছুর মধ্যেই সেটা রিফ্লেক্ট করবে। তো সেই জিতের আমি জানি না এই স্ট্র্যাটেজি কেন, দেখুন খাকি সে করছে, খুব ভালো একটা প্রজেক্ট করছে, তো সেটাকে তাকে ন্যাশনাল লেভেলে দেবে, কিন্তু যখনই তার ছবিগুলো কি হয়েছে, এলিয়েনেটেড হয়ে যাচ্ছে এখানকার অডিয়েন্স থেকে। বুমেরাং ছবিটা করলো, আই ওয়াজ ভেরি হ্যাপি যে বুমেরাং প্রপার স্টার যে ইমেজটা ছিল জিতে, সেটাকেও কেটার করতে পেরেছে, ফ্যামিলি অডিয়েন্সকেও কেটার করতে পেরেছে, তাই জন্য কিন্তু বুমেরাং একটা লেভেল অব্দি সাকসেস পেয়েছে, সেটা কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সকে আনতে পেরেছে। তার পরবর্তীতে ওরকম ছবি তো আরো কয়েকটা করা উচিত, যাতে মানে ফ্যামিলি অডিয়েন্স ধরুন একেবারে ডিট্যাচড হয়ে গেছে, তার ফিরতেও তো টাইম লাগবে, একটা ছবিতে তো হবে না, ধীরে ধীরে তো হবে। মানে দেবজেট দেখবেন সাজবাতির থেকে টনিকের বিজনেস বেশি, সাজবাতিতে অল্প কিছু লোকে এসেছিল, টনিক আরো সেটা বেশি হয়েছে। তো ফ্যামিলি অডিয়েন্সকেও আনতে গেলে, আপনাকে ট্রাস্টটা নিজের উপর জাগাতে গেলে সেটা সময় লাগবে। মানে দেবের আপনি দেখবেন প্রোগ্রেশনটা পরিষ্কার বুঝতে পারবেন, সাজবাতি, টনিক, প্রজাপতি, সাজবাতির থেকে টনিকের বিজনেস বেশি, টনিকের থেকে প্রজাপতির বিশাল বেশি গ্রো করেছে, সেটা গ্রো করতে থেকেছে। তো সেটা তো জিতের ক্ষেত্রেও, জিত ওই যে জোনটার মধ্যে অপারেট করছিল, পারফেক্ট ছিল বুমেরা, যে তার স্টারডাম প্লাস ফ্যামিলি দুটোকে ব্যালেন্স করছে। তো সেইটা তার ছবি কুণ্ডুর সাথে আরো একটা ছবি করা উচিত ছিল 100%। হরর কমেডি, এখন তো হরর কমেডি পপুলার জনরা, কেউ করছে না বাংলাতে, ভূতের রাজা দিলা বড় বলে ছবিটা 100% করা উচিত ছিল। সেটা না করে আচ্ছা চলো ওটা করবো না, আমি ঈদে আমার মাস মুভি দরকার, ঠিক আছে, খুব ভালো কথা। অন্য কত ডিরেক্টর ছিল, তথাগত মুখার্জি ছিল, অভিরূপ ঘোষ ছিল, আরো আমি আই এম ভেরি শিওর যে নতুন প্রচুর ডিরেক্টররা ঘুরে বেড়াচ্ছে, তাদের কারোর সাথে বসে জ্যাম করে সময় নিয়ে আরামসে করতে পারতো। যদি ধরুন নতুন ট্যালেন্ট নয়, আমি এস্টাবলিশ ট্যালেন্টের সাথেই কাজ করতে চাই, তাহলে শিবুদার সাথে কাজ করতে হতো। আমরা তো দেখলাম বুমেরাং এর সময় শিবপ্রসাদ মুখার্জি গিয়ে প্রমোট করছে বুমেরাং, তারা একসাথে কনভারসেশন
করছে, তার সাথে কোলাবোরেট করে ভালো ছবি করতেই পারতো। এবার আপনারা এটা বলবেন না যে শিবপ্রসাদ মুখার্জি জিতকে প্রেজেন্ট করতে পারবেন। আমরা বহুরূপী ট্রেলার টিজার দেখার পরে এই কথাটা আর বলতে পারবো না, কেউই বলতে পারবে না এই কথাটা, কারণ সেই ছবিটা যথেষ্ট লার্জার দ্যান লাইফ লাগছে, গ্র্যান্ডার লাগছে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ রুটেড বেঙ্গলি কমার্শিয়াল ছবি, অরিজিনাল, কোথা থেকে মানে বড় নয় জিনিসটা। তো সেইভাবে যদি জিতের আজকে একটা প্রেজেন্টেশন হয় এরকম লার্জার দ্যান লাইফ ভাবে, যেখানে তো সেটা খুবই ভালো লাগতো, সব ধরনের অডিয়েন্স দেখতে পারতো, শহর গ্রাম সব রকম, জিতের ফ্যানরাও দেখতে পারতো, মানে উইন্ডোজের যে ফ্যান ফলোইং তারাও দেখতে পারতো। তো সব মিলে সেটা ছবিটা মানে হিউজ একটা বিজনেস করতো, ভালোভাবে প্রেজেন্টেশন হতো, অভিনয় করার স্কোপ থাকতো, সবকিছু থাকতো সেটার মধ্যে। কিন্তু সেই আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, মানে এমন একজন ডিরেক্টরের সাথে কাজ করা যে কিন্তু এই জোনের মধ্যে ছবি বানাতেই পারবে না, কারণ ওই প্রিভিয়াস সাকসেস দেখে হ্যাঁ বলা এই প্রজেক্টটা আমি মানে এই জিনিসটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। মানে জিৎ আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে গেল। এই চেঙ্গিজ তখন লোকে চিৎকার চেঁচামেচি বিশাল হই হল্লা, আমি সত্যি কথা বললাম, লোকে গালাগাল দিল। এইগুলো কি হয় না, এই প্রজেক্টস গুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে হাইপ জেনারেট করবে, ফেসবুকে কথা হচ্ছে, ইউটিউবে আমরা ভিডিও বানাচ্ছি, প্রচুর ভিউজ আসছে, ভালো ভালো ভালো, কিন্তু আলটিমেটলি তো হলে চলতে হবে, সেখানে গিয়ে কোথায় আলটিমেটলি কিছু হচ্ছে না। তো আপনি চেঙ্গিজে কি হচ্ছে, একটা বম্বে বেসড ডিরেক্টরকে নিয়ে এসছে, সে বাঙালি হলেও সে পুরো বম্বেতে থাকে, সে ওখানকার কালচার দেখেছে, সে বহু বছর ধরে বম্বেতে রয়েছে, তাকে যখন নিয়ে আসছো, তাই জন্য গানের লিরিক হচ্ছে রাগাড়া, যে টার্মটা এখানকার বাঙালি টার্মই নয়, রাগাড়া এখানকার টার্মই নয়, যে লুক অ্যান্ড ফিল প্রেজেন্টেশন পুরো বম্বে বেসড। ছবিটা হবে তার মধ্যে আমরা দেখতে পাবো হয়তো বাংলাদেশ থেকে কোনো একটা ভালো অ্যাক্টরকে নিয়ে নেওয়া হবে, একটা ছবি হবে, সেই ছবিটার হাইপ হবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু কিছু করতে পারবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট, কারণ কালচারাল রিপ্রেজেন্টেশন হবে না। এবার যদি বিজনেস সাইডটা নিয়ে চলে আসে, তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু ওই রকম যে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ব্যাপারটা হয়ে গেছে বেশি, এটা তো রিয়ালিটি, এটা তো আমাদের এপার বাংলায় মাল্টিপ্লেক্স কালচার ইজ মানে ডমিনেন্ট, কারণ এখানে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। এবার আপনাকে কিন্তু ছবি বিজনেস করতে গেলে এই মাল্টিপ্লেক্সের মধ্যে কিন্তু ওয়ার্ক করতেই হবে, আর সেখানে এই ধরনের ছবি ওয়ার্ক করবে না যেগুলো কালচারালি রুটেড নয়, বা যেটা মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে এক্সাইটই করতে পারবে না, তো সেটা করতে পারবে না কখনোই, ডেফিনেটলি করতে পারবে না। তো তখন সেটা এখানে ঝাড় হবে। আচ্ছা, আমাদের এখানে স্যাটেলাইট মার্কেটের কথা আপনারা প্রত্যেকেই জানেন, জিতের নিজের লাস্ট 3টে ছবি বিক্রি হয়নি এখনো। এবার যদি আমি বাংলাদেশে চলে যাই, যে পুরো ছবি নাকি বাংলাদেশ থেকে বিশাল টাকা, প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে যে কোনো জায়গায় ছবি যে ওয়ার্ক করে ইত্যাদি, তো দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কি বাংলাদেশের এই মুহূর্তে, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আর্টিস্ট নিয়ে এসে এই যে কাজ করার ব্যাপারটা, এই জিনিসটা ইটসেলফ এখন স্মুথ নয়। এই যে দেবের যে ছবিটা হচ্ছিল, মিঠুন চক্রবর্তী দেব যে ছবিটা করছে প্রতীক্ষা, তাতে তাসনিয়া ফারিনকে নিয়েও ড্রপ করতে হলো কেন? ভিসার প্রবলেম, আর্টিস্ট, এই নানান রকমের ইস্যু হবে, ঠিক আছে। তারপরে এই যে জয়েন্ট ভেঞ্চারের যে একটা ব্যাপার থাকে, যে ওখানে গিয়েও শুটিং করতে হয়, বাংলাদেশে গিয়ে শুট করতে হয়, ওখানকার টেকনিশিয়ান নিতে হবে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই দেশের যা পলিটিক্যাল ক্লাইমেট, যা এনভায়রনমেন্ট, সেখানে দাঁড়িয়ে কতটা ফিজিবল, সেটা একটা প্রবলেম আছে। তারপরে হচ্ছে ওখানে যখন ছবিটা রিলিজ করবে, ওই ছবিটাকে আদৌ বিজনেস করতে পারবে, এটা করবে। তো এখানে বক্স অফিস কি, বাংলাদেশের বক্স অফিস আমি দেখতে পাচ্ছি না কোথাও। আর এই ধরনের প্রজেক্টগুলো এখানে তো হবেই না কিছু। তো তাহলে কোন দিক থেকে এটা লিউক্রেটিভ একটা প্রজেক্ট হচ্ছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিওয়ে। যদি আমি প্রজেক্ট হিসেবে ভাবি, কারণ এটা ছবি তো হচ্ছে না একদম 100% গ্যারেন্টি, কারণ ছবি অর্গানিক ভাবে যেভাবে হয় সেভাবে হচ্ছে না, বাট যদি আমি প্রজেক্ট হিসেবেও দেখি, এটা কোন দিক থেকে একটা সেফ, ভালো, সিকিউর একটা প্রজেক্ট হচ্ছে, ভালো প্রজেক্ট হচ্ছে। মাস ফিল্মের নামে কমার্শিয়াল ছবি হচ্ছে না বাংলাতে, তার নামে সেটার ব্যাকআপে আমি যা খুশি তাই বানাবো এবং এক্সপেক্ট করবো যে সেটা ওয়ার্ক করবে, দ্যাট ওয়ন্ট মানে হ্যাপেন। আজকে ডে এনে যে তো 2024-এ হবেই না, 2024-25 এখন হবেই না, কিছুতেই হবে না। লোকের এক্সপোজার বেড়ে গেছে ভাই, লোকের কাছে কত কিছু অপশনস আছে, তারা ওরকম ভাবে তোমার কোনো ইমোশন, কোনো সেন্টিমেন্ট শুনবেই না যে কমার্শিয়াল ছবি হচ্ছে না, আমি করছি, চলো দেখো। এটা শুনবে, দর্শকের কিছু যায় আসে, দর্শক বলবে ঠিক আছে ভাই, আমি গিয়ে অন্য কিছু দেখে নেবো, হিন্দি আছে, সাউথ আছে, বিদেশি কন্টেন্ট আছে, ওটিটিতে দেখছে এত কিছু, দে আর নট বদার্ড। সো এইভাবে কিন্তু নাথিং উইল হ্যাপেন। এখানকার গল্প বলতে হবে, এখানকার কালচারকে তুলতে হবে, নিজস্ব ইডিয়াম তৈরি করতে হবে, যেটা আজকে বহুরূপী করছে, বা যেটা হয়তো খাদান করবে, টিজারের থেকে তাই লাগছে, প্রমিসিং লাগছে, সেইটা আর কি করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানকার কমার্শিয়াল ছবি বানাতে হবে, এখানকার ইডিয়ামে বলতে হবে, সেটা কিন্তু কোনো দিনও বাংলাদেশ থেকে একটা ডিরেক্টর নিয়ে এসে হবে না। সে ভালো ডিরেক্টর, তার জোনের মধ্যে, সে নিজের দেশের মধ্যে ভালো ডিরেক্টর, সবাইকার ওটা হয় না, যে সবাই গৌতম ঘোষ হয় না, বা সবাই মাজিদি হয় না, যে বাইরে থেকে এসে এখানে বিয়ন্ড দ্য ক্লাউডস বানাচ্ছে। এটাই বলার ছিল। আগে আমি বললাম যে সত্যি কথা, তাই জন্য শুনতে খারাপ লাগবে, তো আমি সত্যি কথাগুলোই বললাম। এবার আপনারা জানি কিভাবে রিয়াক্ট করবেন, আপনাদের ব্যাপার। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।